সায়রা দেরি না করে সাথে সাথে আরসালের গলায় হালকা কামড় দিয়ে সেখানে চুমু দিতে দিতে মুচকি হেসে ফিসফিস করে বলতে লাগলো, এতদিন আপনি আমাকে লাভ টর্চার করেছেন, এখন তার শোধ তুলব আমি। প্রত্যেকটা সুদে আসলে আমাদের জীবন কথা। উপরের রুম থেকে জিনিস ভাঙার শব্দ আসছে। নিচে মাওয়া, ঋদ্ধি, সিফাত, সায়ন, পাখি, মুন, দিয়া কানে হাত দিয়ে রেখেছে। মাওয়া ভয়ে ভয়ে ঋদ্ধির দিকে তাকিয়ে বলল, মাওয়া, সাইরু শখে পাগল হয়ে গেছে নাকি? ঋদ্ধি, হয়তো, বড় ঢোক গিলে। সিফাত, ইয়ার আমি ভাবির এমন রাগ কখনোই দেখিনি, এত রাগী আগে তো জানতাম না। অবাক হয়ে। মুন, এই সাইরু যতটা শান্ত, রাগলে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে যায়। পাখি ভয়ে ভয়ে দিয়ার দিকে তাকিয়ে, ধি বাড়িতে চল, তখন জিজু বাঁচিয়ে দিয়েছে, এবার আমাকে সামনে পেলে লবণ ছাড়া চিবিয়ে খাবে। এতদিন শুধু বলতো, আজ আমাকে সত্যি সত্যি চিবিয়ে খাবে। তাড়াতাড়ি বাড়িতে চল, এখন জিজু নিজেই বিপদে আছে, কিভাবে আমাকে বাঁচাবে? তার চেয়ে ভালো আমি বাসায় চলে যাই। দিয়া, তাই ভালো হবে। না জানি আরসাল ভাইয়ার ওপর কি ঝড় যাচ্ছে, কিভাবে সায়রাকে সামলাবে আল্লাহই জানে। ভয়ে ঢোক গিলে। সায়ন, আরসাল ঠিকই পারবে সায়রার রাগ ঠান্ডা করতে, দেখে নিও। অন্যদিকে সায়রার আগে সামনে যা পাচ্ছে তা আরসালের দিকে ছুঁড়ে মারছে। আরসাল সায়রাকে থামানোর চেষ্টা করছে। সায়রা বেড থেকে কুশন ছুঁড়ে মারতে মারতে বলতে লাগলো, আপনি কি করে এমন প্ল্যান করতে পারলেন? আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গেছি, কি করে পারলেন আপনি এমন কিছু করতে? আরসাল, সরি জান, আমার কাছে আর কোনো অপশন ছিল না তোমাকে পাওয়ার। সায়রাকে থামানোর চেষ্টা করে। সায়রা রেগে, ও আচ্ছা তাই? আমার টেনশনে কি অবস্থা হয়েছে তার ধারণা আছে? আমি কত কষ্ট পেয়েছি তা জানেন? আমি ভেবেছি সত্যি আপনি পাখিকে কিডন্যাপ করছেন। আমার আপনার প্রতি তখন কতটা ঘৃণা হয়েছে আপনি জানেন? সরি তো জান, এবারের মতো ক্ষমা করে দাও। রাখেন আপনার সরি আপনার কাছে। ইচ্ছে তো করছে আপনার আর আপনার পার্টনারদের চুল ছেড়ে। আমাকে বলো যা বলার, আমার শালিদের কিচ্ছু বলো না। সায়রা, ইস, আসছে শালিদের জন্য দরদ কত। আরসাল, বউয়ের জন্যও আছে, কিন্তু বউ তো কাছেই আসতে দেয় না, ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে। সায়রা, আর দেবেও না, রেগে। আরসাল সায়রার দিকে এগোতে নিলে সায়রা আরসালের দিকে টেবিলের ওপর থেকে ফুলদানিটা ছুঁড়ে মারে রাগের মাথায়। আরসালের না লাগলেও আরসাল সায়রাকে দেখানোর জন্য কপালে হাত দিয়ে ধরে জোরে আহ করে চিৎকার দেয়। সায়রা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি আরসালের কাছে গিয়ে আরসালকে বেডে বসিয়ে তার সামনে দাঁড়িয়ে তার দিকে কিছুটা ঝুঁকে বলতে লাগলো, দেখি দেখি কোথায় লেগেছে। আরসাল এক হাত দিয়ে সায়রার কোমর জড়িয়ে ধরে অন্য হাত বুকের বাঁ পাশে রেখে বলতে লাগলো, এখানে লেগেছে জান, একটু আদর করে দাও। সায়রা রেগে আরসালের দিকে তাকিয়ে বলতে লাগলো, এটাও অ্যাক্টিং ছিল? আরসাল চোখ মেরে বলতে লাগলো, জান। সায়রা আরসালের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রেগে চলে যেতে নিলে আরসাল পেছন থেকে সায়রার হাত টান দিয়ে ধরে তার কোলের মধ্যে সায়রাকে বসিয়ে চুলগুলো ঘাড়ের একপাশে এনে শাড়ির ভিতর দিয়ে হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে মাতাল কণ্ঠে বলতে লাগলো, কোথায় যাচ্ছ? আমার থেকে দূরে যাওয়া একদম চলবে না। যদিও তোমার উপর আমার আগে থেকে অধিকার আছে, তারপরেও এখন তুমি আমার বউ, এখন তোমার উপর সব অধিকার শুধু আমার। এখন থেকে এক মুহূর্তের জন্যও তোমাকে নিজের থেকে আলাদা হতে দেব না। খুব ভালোবাসি তোমায় বউ। আরসালের মুখে বারবার বউ ডাকটা শুনে সায়রার মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সায়রা আরসালের প্রত্যেকটা কথা ফিল করছে, প্রত্যেকটা কথায় টান অনুভব করছে। সায়রা আরসালের দিকে ঘুরে আরসালের বুকের সাথে মিশে যায়। শার্টের ওপরের দুটো বোতাম খোলা থাকায় বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সেই খালি জায়গায় সায়রা চোখ বন্ধ করে নিজের ঠোঁট বুলাচ্ছে। তারপর কিছুক্ষণ পর সেখানে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আরসালকে জড়িয়ে ধরে। সায়রার চোখ থেকে পানি ঝরছে। আরসাল সায়রাকে জড়িয়ে ধরতে নিলে সায়রা আগের মতো চোখ বন্ধ করে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, খবরদার আমাকে স্পর্শ করবেন না বললাম।
আরসাল, কেন? সায়রা, কারণ আপনার কোনো অধিকার নেই, বুঝেছেন? চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরসাল, কেন অধিকার নেই? সায়রা, আপনি শুধু আমাকে কষ্ট দেন, সব সময় নিজের জোর খাটান, কখনো আমাকে বুঝতে চেষ্টা করেন না, অভিমান করে। আরসাল, তাই? তাহলে তুমি যে দুদিন আমাকে কষ্ট দিয়েছো তার সময়? সায়রা, আপনি ঠিক যতটা কষ্ট পেয়েছেন ততটাই কষ্ট আমি পেয়েছি। আপনি জানেন দুটো দিন কত কষ্টে ছিলাম, প্রত্যেকটা মুহূর্ত ধুকে ধুকে মরেছি, ভেবেছি সারা জীবনের জন্য আপনাকে হারিয়ে ফেলবো, ওই রিশাদকে বিয়ে করতে হবে। কতটা কষ্টে ছিলাম আপনি জানেন? মরণ যন্ত্রণা থেকেও বোধহয় তা বেশি কষ্টের ছিল। প্রত্যেকটা মুহূর্ত আমি ছটফট করেছি কান্না করতে করতে। আরসাল সায়রাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে গভীরভাবে চুমু দিয়ে বলতে লাগলো, বললেই হলো, আমি কি তোমাকে কখনো নিজের থেকে দূরে যেতে দিতাম নাকি? ওই রিশাদকে তো আমি সেদিন রাতেই খুন করে দিতাম, যেদিন রাতে আমি শুনেছি রিশাদের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। কিন্তু শুধু তোমার কথা চিন্তা করে কোনো অ্যাকশন নেইনি, আর এসব প্ল্যান করেছি কারণ আমি জানতাম তোমাকে সরাসরি বললে তুমি জীবনেও রাজি হবে না। তাই আমরা সবাই এসব কিছু প্ল্যান করি। তোমাকে বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব কিছু আমাদের প্রি প্ল্যান ছিল। তুমি কি একবার ভেবেছো যে সেদিন রাতে মেইন গেটের চাবি ড্রয়িং রুমে কি করেছিল, আর দারোয়ান বাড়ির গেটের সামনে না থেকে কোথায় গিয়েছিল? সায়রা, আমি তো এসব খেয়ালই করিনি, আপনার ভয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। আরসাল, আমি জানতাম তুমি আমার ভয়ে তুমি এসব কিছু খেয়াল করবে না, না তাই তো তোমার সাথে ফোনে রেগে কথা বলছিলাম যাতে তুমি ভয় পাও। মুচকি হেসে সায়রা আরসালের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আরসাল আবার বলতে শুরু করে, সেদিন রাতে দিয়া আর মুন চাবি অনেক কষ্টে দাদাজির রুম থেকে চুরি করে তার ড্রয়িং রুমে রেখে দেয়, কারণ দাদাজির ভয় ছিল হয়তো তুমি বাড়ি থেকে চলে আসবে আমার সাথে, তাই সে আরও একজন দারোয়ান রাখলো। কাল তোমাকে ফোন দেওয়ার আগে সিফাত আর সায়নকে দিয়ে দারোয়ানদের গেটের থেকে দূরে সরিয়েছি। তারপর তুমি যখন আমার সাথে দেখা করতে এসেছো তখন তোমার মুখ থেকে সত্যিটা শোনার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম হয়তো তুমি আমাকে সত্যিটা বলবে, কিন্তু তুমি আবার চাপা স্বভাবের মেয়ে, জান যাবে তারপর মুখ খুলবে না, তাই আমি আগের থেকে প্রি প্ল্যান করে রেখেছিলাম। তারপর অজ্ঞান করে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম যাতে বিয়েটা করতে পারি। জানতাম তুমি বিয়ের জন্য না করবে, নিজের ওয়াদা রাখার জন্য, তাই মুন আর দিয়াকে দিয়ে পাখিকে স্কুল থেকে এখানে নিয়ে আসি। পাখিকে অ্যাক্টিং এর কথা বলতেই সে খুশিতে রাজি হয়ে যায়। তারপর আমরা আমাদের প্ল্যান মতো কাজ করি। আর ওই পিস্তল খেলনার ছিল। আরসালের কথা শুনে সায়রা হাঁ করে আছে, ভাবতে লাগলো কেউ এত নিখুঁত প্ল্যানিং কিভাবে করে, এতটা ভালোবাসতে কেউ সত্যি কি করে পারে, এত কিছু করেছে আরসাল সায়রাকে পাওয়ার জন্য। সায়রা আগ্রহের সাথে আরসালের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, যদি আমি কাল দেখা করতে না আসতাম তখন? আরসাল বাঁকা হেসে বলতে লাগলো, আমি তোমাকে খুব ভালো করে চিনি জান, তোমার রগে রগে শিরায় উপশিরায় সব কিছু আমি চিনি। তুমি কখন কি করবে তা সম্পর্কে আমার ভালোই ধারণা আছে জান। সায়রা মন খারাপ করে, কিন্তু বাসার সবাই তো আমাদের সম্পর্ক কখনোই মানবে না, দাদাজি খুব রাগ করবে, আমি তার কথা রাখিনি, সবাই আপনাকে ভুল বুঝছে, আমার চেহারাও সারা জীবনের জন্য দেখতে চাইবে না। আরসাল, জান তুমি চিন্তা করো না, সবাই মেনে নেবে আমাদের সম্পর্ক, মজা করে। আর এভাবে না মানলেও যখন আমাদের বেবি হবে, বেবির চেহারা দেখে সব ভুলে যাবে। সায়রার কথায় বেশ লজ্জা পায়। আরসালের বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, আপনি সত্যি পাগল। আরসাল সায়রার গালে কিস করে বলতে লাগলো, তোমার জন্য। সায়রা বুকের মধ্যে থেকে মাথা উঠিয়ে গোমরা মুখে বলতে লাগলো, আপনি পচা, আপনি আমাকে গলায় কামড় দিয়ে কেটে দিয়েছেন, জানেন কত ব্যথা পেয়েছি, এমনি হাত কাটা ছিল, তার উপর আবার গলায় কামড় দিয়েছেন, রাক্ষস একটা। আরসাল হাতে চুমু দিতে দিতে বলতে লাগলো,
এটা তুমি একদম ঠিক করনি জান। তুমি নিজেকে কেন কষ্ট দিয়েছো? হাতের কি অবস্থা করেছো? কাল রাতে তোমার হাত দেখে ইচ্ছে তো করছিল গালে একটা থাপ্পড় দেই। পরিস্থিতি যাই থাকুক, তাই বলে কি নিজেকে কষ্ট দেবে? সায়রা, আমার তখন নিজেকে শীষ করে দিতে ইচ্ছা করছিল। সবকিছু অসহ্য লাগছিল, দম বন্ধ হয়ে আসছিল, আর রাগের মাথায় চুড়ি খুলতে গিয়ে হাত কেটে গেছে। সরি। মাথা নত করে। আরসাল, এখন থেকে তোমার ওপর সব অধিকার শুধু আমার। তুমিও আমার। তো নিজের কোনো ক্ষতি করার ভুলেও চেষ্টা করবে না, প্রমিস। সায়রা, ওকে, প্রমিস। আপনি কেন কাল আমাকে কামড় দিয়েছেন? জানেন কত ব্যথা পেয়েছি? আরসাল, সরি, কিন্তু দোষ তোমার। তুমি আমার মাথা গরম করে দিয়েছিলে রিশাদ করে, তাই নিয়েছি। সায়রা, তাহলে তো এর শাস্তি আপনাকে পেতেই হবে। আরসাল সায়রার দিকে ভ্রু কুঁচকে তাকায়। সায়রা দেরি না করে সাথে সাথে আরসালের গলায় হালকা কামড় দিয়ে সেখানে চুমু দিতে দিতে মুচকি হেসে ফিসফিস করে বলতে লাগলো, এতদিন আপনি আমাকে লাভ টর্চার করেছেন, এখন তার শোধ তুলব আমি। প্রত্যেকটা সুদে আসলে দেব। এতদিন আপনার পাগলামো ভালোবাসা দেখেছি, এবার আমার পাগলামো আমার ভালোবাসা দেখাবো। গেট রেডি ফর লাভ টর্চার মিস্টার হাজবেন্ড। আরসালের কথা শুনে সায়রা পুরো শকড হয়ে আগের মতো সেইভাবে বসে আছে। তার ধারণার বাইরে ছিল সায়রার এই রূপ। সায়রা সিঁড়ি দিয়ে নিচে নামতেই পাখি তার রাগে চেহারা দেখে দিয়ার পিছনে লুকালো। সবাই বেশ আতঙ্কে ছিল, না জানি সায়রা কি করে। সায়রা পাখির কাছে গিয়ে তার কান ধরে সামনে এনে বলতে লাগলো, সায়রা, খুব পেকে গেছিস তাই না? আমাকে ভয় দেখানো হচ্ছিল। ভালোই তো অ্যাক্টিং করতে পারিস। দাঁড়া, আজ বাসায় গিয়ে আম্মুকে বলবো তোকে স্কুলে না দিয়ে বাড়িতে কাজের জন্য রাখতে। পাখি, দিদি প্লিজ আমাকে ছেড়ে দাও, সব দোষ জিজুর আর ওদের সবার। আমি তো কিছুই জানতাম না, আমি তো নিষ্পাপ শিশু। বলো, আমি এত কিছু করতে পারি? সব উনাদের সবার প্ল্যান। সায়রা, অ্যাক্টিং তো তুই করেছিস, আজ তোকে তো আমি নুন ছাড়া কাঁচা চিবিয়ে খাবো। পাখি, দিদি প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তো মাসুম বাচ্চা, আমাকে মেরে কি হবে বলো? ওদেরকে মারো, সব ওদের প্ল্যান। সায়রা, তুই মাসুম বাচ্চা কি করে হলি? তুই তো শয়তানের লাঠি। সায়রা রেগে মাহওয়াতের দিকে তাকিয়ে বলতে লাগলো, সায়রা, সবার খবর আছে। তোমরা সবাই আমার সাথে এটা কি করে করলে বলো তো? তোমরা জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, কতটা টেনশনে ছিলাম। ঋদ্ধি, সরি, বাট এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোকে রাজি করানোর জন্য এটাই একমাত্র উপায় ছিল, তোকে আর আরসালকে এক করার। তুই জানিস এই 2 দিন ওর কি অবস্থা হয়েছিল? পাগলের মতো সারাদিন তোদের বাড়ির সামনে পড়ে থাকতো তোকে এক ঝলক দেখার জন্য। কত ফোন দিয়েছে তোকে, কিন্তু তুই রিসিভ করিসনি। কতবার তোদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছে, আমরা সবাই শুধু কোনোভাবে আটকিয়ে রেখেছি। তাই পরে আরসাল এসব কিছু সহ্য না করতে পেরে এই প্ল্যান করেছে। সায়রা চিন্তিত হয়ে, আমিও উনাকে ছাড়া ভালো ছিলাম না। উনি যতটা কষ্ট পেয়েছেন আমিও ঠিক ততটাই কষ্ট পেয়েছি, কিন্তু এভাবে বিয়ে করাটা উচিত হয়নি, বাড়ির সবাইকে না জানিয়ে। ঋদ্ধি, তুই ভাবছিস তারা এখনো অজানা রয়েছে? তারা সব জানে। সায়রা আরসালকে বিয়ে করার আগে দাদাজিকে ফোন দিয়ে শেষবারের মতো জিজ্ঞাসা করেছিল যে তিনি তোদের সম্পর্ক মেনে নেবেন নাকি। তিনি উত্তরে বলেছেন যে উনি নাকি তোর চেহারা দেখতে চান না। তুই নাকি তার বিশ্বাস ভেঙেছিস। আরসালের সাথে এখানে এসে আরসাল অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি তা বুঝতেই চান না। দাদাজি শেষ কথা ছিল যদি বিয়েও হয় তোকে আরসালকে ছাড়তে হবে। তাই আরসাল রেগে বলেছে যে তোকে আর কোনোদিন তাদের কাছে যেতে দেবে না, তাদের সাথে দেখা করতে দেবে না, সারা জীবনের জন্য নিজের কাছে রাখবে। যেদিন সবাই তোদের সম্পর্ক মেনে নেবে সেদিনই তাদের সাথে দেখা করতে দেবে, তার আগে না। সায়রা, আমি মানছি দাদাজি ভুল করছেন, যা করছেন ভুল করছেন, কিন্তু উনি সবসময় রাগের মাথায় হুটহাট কিছু করে বসেন, যা মুখে আসে তা বলে দেন। আমাকেই এখন বাসায় গিয়ে সবাইকে বোঝাতে হবে, আমাকে এখনই যেতে হবে বাসায়। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তুমি কোথাও যাবে না। কারো কথা শুনে পিছনে ফিরে তাকায় সায়রা। তাকিয়ে দেখে আরসাল উপর থেকে নিচে নামছে।
আরসাল সায়রার কাছে এসে বলতে লাগলো, আরসাল, রেগে তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে, বুঝেছ? সায়রা, কিন্তু আরসাল আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আরসাল, আমি যা বলেছি তাই হবে। সায়রা, কিন্তু আরসাল রেগে, কোনো কিন্তু না, যা বলেছি তাই হবে। আমি কোনোভাবে তোমাকে হারাতে চাই না, আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি সেখানে গেলে তোমার দাদাজি তোমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে দূরে সরিয়ে দেবে, যা আমি কখনো হতে দেব না। তুমি আমার ওয়াইফ, আমার সাথেই থাকবে, আমি যেখানে থাকবো সেখানেই থাকবে। সায়রা, ওকে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, মাথা নিচু করে। সন্ধ্যায় সবাই বিদায় নিয়ে যে যার বাড়িতে চলে যায়। আরসাল সায়রাকে নিয়ে বাড়িতে ফেরার জন্য গাড়িতে ওঠে। আরসাল সায়রাকে নিয়ে গাড়ির পিছনে বসে, সামনে ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। গাড়িতে সায়রার দৃষ্টিকোণ থেকে মন খারাপ করে আমি বাইরে তাকিয়ে আছি। বাড়ির সবার অমতে বিয়ে হয়েছে, কাউকে বিয়ের কথা জানায়নি। না জানি তারা জেনে কি রিয়্যাক্ট করছে। বাবা মা না জানি কত কষ্ট পেয়েছেন। বাবা সবচেয়ে বেশি বিশ্বাস করতেন আমাকে, আজ হয়তো তার বিশ্বাস আমি ভেঙেছি। পরিস্থিতি কেন এমন হলো? সব কিছু ঠিকভাবেও তো হতে পারত। আমাদের বাগিদান তো বাড়ি থেকে সবার মতেই হয়েছিল। তখন আমি রাজি ছিলাম না, আমাকে জোর করে বাধ্য করে রাজি করিয়েছে। কিন্তু এখন যখন আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমার জীবনের সাথে তাকে পুরোপুরি জুড়ে ফেলেছি, তখন তাকে ভুলতে বলছে। তারা কেন বোঝে না যে আমি আরসালকে ছাড়া নিজের অস্তিত্বের কথা চিন্তা করতে পারি না? আর দাদাজি কি করে তাকে ছাড়তে বললেন, এটা জানার পরও যে উনি আমার স্বামী? তার কাছে তো সম্পর্কের মূল্য অনেক, তার থেকেই সকল সম্পর্কের মূল্য দিতে জেনেছি। তাহলে তিনি আমাদের স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে বিচ্ছেদ কি করে বলেন? না না, বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি কখনো তাকে ছেড়ে যাব না। যেই পরিস্থিতিই হোক না কেন, আমি সব সময় তার পাশে থাকব। তাকে অনেক কষ্ট দিয়েছি, আর না, এবার নতুন করে তার সাথে নিজের নতুন জীবন শুরু করব। তাকে যে আমিও খুব ভালোবাসি, আর আমার বিশ্বাস বাড়ির সবাই একদিন নিজেদের ভুল বুঝতে পারবে, আমার আর আরসালের সম্পর্কটা মেনে নিবে, তারা আমাদের বুঝবে। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ তার হাতের স্পর্শ পেলাম। তার দিকে তাকালাম, তিনি আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছেন। তিনি আমার আঙুলের ভাঁজে তার আঙুল গুজে নিলেন, তারপর আমার হাতের উল্টো পিঠে চুমু দিয়ে আমার কাছে এসে বলতে লাগলেন, আরসাল, জানি তোমার মন খারাপ, তুমি তোমার পরিবার ছেলে এসেছো, আমার ওপর অনেক রাগ হচ্ছে হয়তো, কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছি তোমাকে হারানোর ভয় করেছি, তোমাকে পাওয়ার জন্য করেছি। খুব ভালোবাসি তোমাকে, খুব, যতটা তোমার ধারণার বাইরে। তুমি আমার কাছে সব, তোমাকে হারানোর কথা আমি চিন্তাও করতে পারি না, তাই তোমাকে পাওয়ার জন্য সব কিছু করেছি। বিশ্বাস করো, কখনো তোমাকে কষ্ট দেব না, সারা জীবন এভাবেই আগলে রাখবো, এভাবেই ভালোবাসবো, নিজের হৃদয় মাঝে রাখবো। আমি তার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমি আপনাকে খুব বিশ্বাস করি, তাই তো সব কিছু ছেড়ে আপনার সাথে যাচ্ছি। আমিও যে আপনাকে ততটাই ভালোবাসি যতটা আপনি আমাকে ভালোবাসেন। আপনাকে ছাড়া যে আমিও নিজেকে কল্পনা করতে পারি না। আরসাল, এই বিশ্বাসটাই সব সময় রেখো, আর সারা জীবন আমার সাথে থেকো। তোমাকে ছাড়া যে নিজেকে কল্পনাও করতে পারি না। আরসাল আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি তার বুকের মাঝে মাথা রেখে তার হার্টবিট শুনছি। চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ এভাবে থাকি। গাড়ি নিজ গতিতে চলছে। হঠাৎ গাড়ি বাড়ির সামনে থামতেই চোখ খুলি। বুক ধুকধুক করছে। এই বাড়িটা আমার অপরিচিত না, তাহলে কেন এমন অনুভূতি হচ্ছে? হয়তো আজ নতুন পরিচয়ে আসছি বলে তাই। ওনার দিকে মাথা উঁচু করে বলতে লাগলাম, যদি বড় মা রাগ করেন, যদি আমাদের বিয়ের কথা শুনে আমার পরিবারের মতো না মানে, বড় মা কি ভাববেন? চিন্তিত হয়ে তিনি আমার কপালে চিন্তার রেখা দেখে কপালে চুমু দিয়ে মুচকি হেসে বলতে লাগলেন, ভেতরে গিয়ে নিজ চোখে দেখে নাও তোমার শাশুড়ি কি ভাবে। আমি ভয়ে ভয়ে গাড়ি থেকে নিচে নামছি। সেদিন হসপিটালে সবকিছুর পর হয়তো বড় মা আমার ওপর রেগে আছেন। আমার তার সাথে সেভাবে বিহেভ করা একদম উচিত হয়নি। তার কাছে রিং ফেরত দেওয়া উচিত হয়নি। যদিও আরসালের উপর রাগ ছিল, কিন্তু বড় মার কথাটা আমার শোনার উচিত ছিল। বড় মা আমাকে বারবার এই সম্পর্ক ভাঙতে নিষেধ করেছেন, তারপরও আমি তার কথা রাখিনি। আজ আমাকে দেখে কি ভাববেন?
আচ্ছা, আমাকে কি খুব বকবেন, নাকি আমাকে কি মেনে নেবেন না? খুব রাগ করবেন? রাগ করলে করবে, ওনার পুরো রাগ করার অধিকার আছে। আমিও তো অপরাধ করেছি, তার পা ধরে ক্ষমা চেয়ে নেব। আর আমি জানি তিনি আমার সাথে বেশি সময় রাগ করে থাকতে পারবেন না। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইসব ভাবতে ভাবতে দরজার সামনে চলে যায়। উনি বেল বাজালেন, সাথে সাথে দরজা খুলে গেল, যেন আমাদেরই অপেক্ষা করছিল। আমিও ভয়ে ভয়ে মাথা তুলে দরজার দিকে তাকাই। দেখি বড় মা দাঁড়িয়ে আছেন। আমার দিকে তাকে হাসি মুখে এসে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, বড় মা, আরসালকে উদ্দেশ্য করে, কতক্ষণ ধরে তোদের ওয়েট করছিলাম, এত সময় লাগে আসতে? বিয়ে তো সেই দুপুরেই শেষ হয়েছে, তাহলে এত দেরি করলে কেন? আমি আমার বৌমাকে দেখার জন্য কতটা ছটফট করছিলাম তুমি জানো? পাশ থেকে বড় আব্বু দরজার সামনে এসে বলতে লাগলেন, বড় আব্বু, তুমি কি ওদের দরজার সামনেই দাঁড় করিয়ে রাখবে, নাকি ভেতরে আসতে দাও? বড় মা আমাকে ভেতরে নিয়ে গেলেন। সব কিছু আমার মাথার উপর দিয়ে গেল। আমি যা ভেবেছি এ তো পুরো উল্টো হলো। আমি ভেবেছি বড় মা বড় আব্বু হয়তো রাগ করবেন, কিন্তু এখন তো তাদেরকে দেখে মনে হচ্ছে তারা সব কিছু আগের থেকে জানতো। আমি পিছনে আরসালের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করি কি হচ্ছে তা বোঝার জন্য। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ মেরে দিলেন। তার মানে বড় মা বড় আব্বু সব জানতো আগের থেকে। আমাকে সোফার মাঝে বসিয়ে তারা দুই পাশে বসলেন। বড় আব্বু আমার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করতে লাগলেন, বড় আব্বু, মা কেমন আছো? আমি, জি বড় আব্বু ভালো, আপনি কেমন আছেন? বড় আব্বু, ভালো, কি করে থাকি, তুমি তো ছেলের কথা ভুলেই গেছো। আমি, না বড় আব্বু, তেমন কিছু না। বড় মা, এখন তোমার শরীরের কি অবস্থা, আর হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা কেন? হাত ধরতে ধরতে উত্তেজিত হয়ে আমি, বড় মা টেনশন করবেন না, তেমন কিছু না, চুড়ি খুলতে গিয়ে ভেঙে হাতে ঢুকে গেছে, আর কিছু না, আর এখন শরীর পুরোপুরি ঠিক আছে। মুচকি হেসে, বড় মা সত্যি তো? আবার আরসাল কিছু করেনি তো? আরজ করে আরসালের দিকে তাকিয়ে, আরসাল, ওহো আম্মু, তুমি কেন ভাবো যে আমি ওকে সবসময় কষ্ট দিই? বড় মা মুখ গোমড়া করে, কারণ এর আগেও অনেকবার তুমি ওকে কষ্ট দিয়েছো, তাই বলছি। আরসাল বড় মার সামনে হাঁটু গেড়ে বসে, সরি তো আম্মু, এইবার তো ক্ষমা করো। দেখো সাইরাকে সারা জীবনের জন্য এই বাড়িতে নিয়ে এসেছি। সাইরা পার্মানেন্টলি এখানেই থাকবে এখন থেকে, কোথাও যাবে না। বড় মা, যাও, এবার তোমাকে ক্ষমা করলাম, আর আমাদের মেয়েকে কখনো কষ্ট দেবে না। যদি দাও তাহলে তোমার খবর আছে। আরসাল, ওকে মা, ঠিক আছে। আমার মুখে চিন্তার ছাপ দেখে বড় মা আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলতে লাগলেন, বড় মা তুমি চিন্তা করো না, সবাই ঠিক তোমাদের বিয়ে মেনে নেবে। সিনথিয়ার সাথে আমি কথা বলবো, সিনথিয়াকে বোঝানোর চেষ্টা করব, তুমি দেখবে তোমার দাদাজি দাদিমা পরিবারের সবাই তোমাদের সম্পর্ক মেনে নেবে। না জানি কোন ভালো কাজ করেছি, তাই এমন একটা পরিবার পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, এত ভালো মায়ের মতো শাশুড়ি পেয়েছি যিনি চেহারা দেখে সব বুঝতে পারে, বাবার মতো শ্বশুর যিনি মেয়ের মতো আদর করেন। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।